আকাশের মুখ খুব গম্ভীর এবং একেবারে কালো হয়ে আছে, যখন তখন ঝরে পড়বে এবং বিদ্যুৎ চমকালেও আমরা ভয় পাই। প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতি মা তো কারো হাতে নেই, কাজে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। তাই আমি আপনাদের প্রথমেই সকলকে আমার প্রণাম, শুভ নববর্ষ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমার এখানে আমার সাথে আমার সহকর্মী সতীর্থ অরূপ বিশ্বাস, মলয়, মনীষা, মিতালি, তপন, তারকেশ্বর চক্রবর্তী, গোপাল রায়, আমাদের সব কাউন্সিলররা আছে, তরুণ, বাপ্পাদিত্য, অরূপ, অনন্যা, বিশ্বজিৎ, মধুমিতা, সুস্মিতা, অর্চনা সহ সকলে। আমি বেশি সময় আপনাদের কাছে নিশ্চয়ই নেব না, মিমি খুব ভালো বলেছে। আমি অরূপকে বলছিলাম, আমি একটা কাজ করতে পেরেছি। সবাই যদি ভাবে যে ওরা সিনেমা টিনেমা করে বেড়ায়, সুতরাং এসব সামাজিক জিনিসটা বুঝবে না, সেটা কিন্তু ঠিক নয়। সামাজিক জিনিসটা ভালো বুঝতে পেরেছে এত তাড়াতাড়ি। আই এম সো অনার্ড, মানে আমার খুব ভালো লেগেছে। দেবও কিন্তু ভীষণ ভালো রাজনীতিটা বোঝে, নুসরতও বোঝে, আমাদের সাথে শতাব্দী আছে, দেবশ্রী আছে, চিরঞ্জিত আছে, ওরাও কিন্তু খুব ভালো করে কাজ করে। আমি দু একটি কথা বলবার আগে আমি অনেক প্রবীণ মানুষদের দেখতে পাচ্ছি। আমি সকলকে আমার অন্তরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি, আমার প্রণাম জানাচ্ছি। আমার অনেক মায়েরা বসে আছেন, আমি তাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম জানাচ্ছি। আমার ভাই বোনেরা অনেকে বসে আছেন, আমি তাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। 12 ভূতের মাঠ আমাদের সকলের কাছে বলতে পারেন একটা লাকি মাঠ। আমরা যে কোনো বড় কাজ করবার আগে এখানে একটা মিটিং আমি করি, সব সময় করি। কাজে আমার মিটিংয়ের স্পট আমি নিজেই ঠিক করি, আর আমার মিটিংয়ের স্পট যখন আমি ঠিক করি তখন এটা আমার অন্তরে লেখাই থাকে যে এখানে একটা মিটিং করতে হবে। এবং আজকে আমার টালিগঞ্জ ফাঁড়িতেও মিটিং আছে, বেহালা চৌরাস্তাতেও আছে, কিন্তু আকাশের মুখ গম্ভীর বলে একটু চিন্তাও হচ্ছে মিটিংগুলো ঠিকমতো হবে কিনা। আর আপনারা কল্পনা করতে পারবেন, এই প্রথম একটা ইলেকশন 3 মাস ধরে আমাদের করতে হচ্ছে, যা কখনো হয়নি। আমি কবে থেকে ক্যাম্পেনিং শুরু করেছি ক্যান ইউ ইমাজিন? 2 মাস হয়ে গেছে। 2 মাস ধরে আমি বাড়ির বাইরে, চলছে তো চলছে। কখনো একটা সিটে ইলেকশন, কখনো 2টো সিটে ইলেকশন, কখনো 3টে সিটে ইলেকশন, কখনো 5টা সিটে ইলেকশন, যেন একদম খেলার মুয়া। বিজেপি যেমন করে সাজিয়ে দিয়েছে, অমিত শাহ আর নরেন্দ্র মোদী সেইভাবেই প্রজেক্টটা তৈরি হয়েছে, শুধুমাত্র নিজেরা ঘুরে বেড়াবে বলে। উত্তরপ্রদেশ করবে, জানে হারবে, উত্তরপ্রদেশ এবার গোহারা হারবে, তাই অন্য জায়গা থেকে সিট খুঁজে বার করতে হবে। ভাবছে বাংলায় একটু সুরসুরি দিই, বাংলায় একটু হিন্দু মুসলমান করি, বাংলায় একটু নমশূদ্র উদ্বাস্তু সংখ্যালঘু করি, বাংলায় একটু আদিবাসী তপশিলি করি, বাংলায় একটু এনআরসি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট নিয়ে করি, আর টাকা পয়সা দিয়ে দিই, তাতে যদি কিছু সিট আসে। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো যে আমি ভুল বলে থাকি। আমার সবচেয়ে খারাপ লাগছে, আমি আমার জীবনে আমি নিজে 8টা ইলেকশনে কন্টেস্ট করেছি এমপি হিসেবে, 2টো অ্যাসেম্বলি ইলেকশনে কন্টেস্ট করেছি। এবং আপনাদের আমি বলি, আমি 8টা ইলেকশনে কন্টেস্ট করতে পেরেছিলাম, তার কারণ সেবারে 3 বছরে 3টে লোকসভার ইলেকশন হয়েছিল। আপনারা জানেন অটল বিহারী বাজপেয়ী, দেবগৌড়া, গুজরাল, সেই সময়টা 3টে ইলেকশন 3 বার হয়েছিল, 96, 97, 98, 99। ফলে এইগুলো এতটা বার হয়েছে। কিন্তু আমি কখনো দেখিনি যে এইরকম ভাবে ইলেকশনে এত টাকা ওড়ে। আমি নর্থ ইস্টার্নে গিয়ে দেখেছি, হ্যাঁ ওড়ে, নর্থ ইস্টার্ন টোটালি ইট ওয়াজ রেস্ট্রিক্টেড ফর দ্যাট। কিন্তু আমি কখনো দেখিনি, আজকে বিশ্বাস করুন আমার লজ্জা লাগছে, আমি এই মাটিতে জন্মগ্রহণ করেছি এবং আমাদের হাত থেকে ইলেকশনের নাম করে সমস্ত ল অ্যান্ড অর্ডার মেশিনারিটা তথাকথিত ইলেকশন কমিশনের নাম করে বিজেপির লোকেরা কেড়ে রেখে দিয়েছে। আমার সিপিকে চেঞ্জ করে দিয়েছে। আমি যে কাজটা করবো কাকে দিয়ে করব? হাওলার টাকা উঠছে,
কলকাতায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার অধীনে থাকলে আমি একটাও টাকা অপারেট করতে দিতাম না। আমার লজ্জা লাগছে আজকে দিল্লির ইনস্ট্রাকশনে কোটি কোটি টাকা ইলেকশনের বাজারে উঠছে। এর থেকে লজ্জা কোথায় থাকবো, এর থেকে লজ্জা কোথায় রাখবো? আমি আজ সকালে শুনছিলাম, আমাকে একজন বলছিলেন একজন সেলুনে চুল কাটতে গেছে, বাঁকুড়ার একটি ছেলে তাকে বলেছে, জানো তো বিজেপির লোকেরা এলো, এসে বললো আপনার পরিবারে কটা ভোট আছে, 5,000 টাকা করে এক একটা ভোটে দিয়ে দিচ্ছি। আমি বললাম বুঝুন অবস্থা, এটা ইলেকশন, এটা প্রহসন, এটা টাকা দিয়ে টোটাল সিস্টেমটাকে কিনে নেওয়া। আর আজকে আপনি প্রতিবাদ করবেন কোথায়? কোনোদিন দেখেছেন প্রতিবাদ করার 3টে জায়গা থাকে? একটা হচ্ছে বিচারের জায়গা, গণতন্ত্রের বড় পিলার, একটা হচ্ছে মিডিয়া, আর একটা হচ্ছে গণতন্ত্রে ইলেকশনটা করে ইলেকশন কমিশন, আর আমাদের সংবিধান। বিচার পাওয়ার কোনো জায়গা নেই, সব জায়গাগুলো বন্ধ। যদি বলেন এই কথাগুলো আপনারা জানিয়েছেন, আমি বলবো আলবাত জানিয়েছি, একবার নয় 1000 বার। তার কারণ এটুকু আপনারা জানেন যে আমি ভয় টয় পাই না, এবং আমি ভয় পাই না বলেই আমি কষ্ট, কথার কোনো কষ্ট নেই। আমি স্টেট ইলেকশন কমিশনকে জানিয়েছি যে এত টাকা উঠছে কি করে, তোমরা কি অ্যাকশন নিচ্ছ। আমার যদি অফিসারদের চেঞ্জ না করতো আমি করতে দিতাম না। দেখে দেখে কি পজিশনগুলোতে নিজের লোক বসিয়েছে টাকা তুলবে বলে। কল্পনা করতে পারেন চেঞ্জটা কোথায় হলো? সেও আমার স্টেট গভর্নমেন্ট অফিসার, আমার তাতে কোনো বাধা নেই। কলকাতা পুলিশ কমিশনারকে ফার্স্ট চেঞ্জ করছে আমি দেখছি 2016 থেকে। ফলে কলকাতায় যারা হাওলা করে বড় বাজার থেকে শুরু করে, সেগুলো ধরবার দায়িত্ব থাকে কলকাতা পুলিশ কমিশনারের। না ধরলে আমি বলবো অন্যায়। বিধাননগর পুলিশ কমিশনার সরিয়ে দিয়েছে। শুনে রাখুন মা ভাই বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, প্লেন নামে কোথায়? দমদমে। প্লেন নামে কোথায়? শিলিগুড়িতে। হেলিকপ্টারগুলো প্রাইভেট চার্টার নামছে কোথায়? দমদম বিমানবন্দরে। ওই প্রাইভেট চপারটাকে চেক করা উচিত তো, কত টাকা নিয়ে আসছে। হেলিকপ্টারও চেক করা উচিত। সিআরপিএফ এর গাড়িতে করে টাকা যাচ্ছে আমি শুনছি, পুলিশের গাড়ি, রাজ্য পুলিশ নয়, সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী। এক একটা চুনোপুটি নেতা 6 জন 8 জন করে কমান্ডো দিয়ে দিয়েছে। দিল্লির কমান্ডো, কলকাতা পুলিশ যায়নি, বাংলা পুলিশ যায়নি। বিজেপি করলেই 6টা কমান্ডো, আর 6টা কমান্ডো মানে কয়েক বাক্স টাকা। পুলিশের গাড়িতে করে টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছে, আর টাকাগুলো দেওয়া হচ্ছে। এই করে ত্রিপুরা কিনে নিয়েছিল, মনে রাখবেন। কিন্তু বাংলা কেনা সস্তা নয়। ত্রিপুরা ছোট্ট জায়গা ছিল, বাংলা বড় জায়গা। আর যারা যারা টাকা নিয়েছে খুঁজে কিন্তু আমি বের করবো। 10 দিন বাদে তো ইলেকশন কমিশনের আন্ডারে থাকবে না। তখন যদি আমি দেখি কোনো প্রশাসনের উপর টাকা নিয়েছেন, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা মাথায় রাখবেন। যদি ভাবেন যে আমি খোঁজ রাখছি না, ভুল। খোঁজ আমি রাখছি। নরেন্দ্র মোদীর ইলেকশন, নরেন্দ্র মোদী সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন জোর করে দখল করবে। কেন্দ্রীয় ফোর্সের ক্ষমতা নেই রাজ্য পুলিশ ছাড়া গুলি চালানো, লাঠি চালানো। লোককে ভোটের বাক্সে দাঁড়িয়ে বলছে বিজেপিকে ভোট দে দাও। কেন? তুমি কে? তুমি ভোট দে দাও বলবার অধিকার তোমার আছে? তুমি কতগুলো জায়গায় গুলি চালিয়েছো, একটা জায়গায় গন্ডগোল হতো না। আমাদের হাতে থাকলে কিচ্ছু হতো না। টোটাল রাজ্য পুলিশের থেকে কেড়ে নিয়ে কেন্দ্রীয় ফোর্সকে দিয়ে ইলেকশন করাচ্ছে। তারা না চেনে এলাকা, না জানে ভাষা, না জানে কালচার, না জানে বাংলা, না জানে যাদবপুর, না জানে টালিগঞ্জ, না জানে বাঁকুড়া, না জানে পুরুলিয়া। ভাবছি এই করে নরেন্দ্র মোদী সিট দখল করবে, গোল্লা পাবে, গোল্লা। আমি যদি বাংলার মানুষকে বুঝে থাকি, কাজ করা পাবে। সিপিএমকে অনেক জায়গায় ম্যানেজ করেছে, নো ডাউট অফ ইট, অনেক জায়গায় ম্যানেজ করেছে। আমার দুঃখ, আমি জানি খিতিদাই পাড়ায় থাকে, আমার প্রণাম জানাই, খিতিদারা এগুলো করবে না।
ইন্দ্রজিৎ গুপ্ত বেঁচে থাকলেও করতেন না। এমনকি বুদ্ধদেব বাবুর সাথে আমার অনেক আর্গুমেন্ট হয়েছে। আমায় সিঙ্গুর নন্দীগ্রাম নেতায় হাজরা মোড়ে অনেক মেরেছে, তবুও দেখুন আমি যেটা পারফেক্ট বলবো, আমি যেটুকু জানি উনি বিজেপির সমর্থক নয়, এটুকু আমি বলতে পারি। কিন্তু যারা পার্টিটা আজকে চালাচ্ছেন তারা সকালে কংগ্রেস, দুপুরে সিপিএম আর বিকেলে বিজেপি। কেন বিজেপির টাকা আমি নেব? আমার লজ্জা করে না? আমি একটা আদর্শ মেনটেন করি, আমি একটা নীতি মেনটেন করি, আমি একটা দর্শন মেনটেন করি। কেউ কাউকে সাপোর্ট করা তো অন্যায় নয়। কেউ বামপন্থী হবে, কেউ ডানপন্থী হবে, কেউ কেউ কাউকে কাউকে সাপোর্ট করতেই পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। এটা সম্বন্ধে আমার কিছু বলার নেই। আমরাও যখন তৈরি হয়েছিলাম প্রথম জীবনে আমরা কংগ্রেস করতাম। আমি যখন দেখলাম কংগ্রেস সিপিএম এর কাছে মাথা নত করে দিয়েছে, আমি প্রতিবাদ করে বেরিয়ে এসেছিলাম। আর আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়ায় আমরা তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। আপনারা তো জন্মদাত্রী মা, আপনারা তো জানেন এটা। এবং সেটা যদি না করতাম 34 বছরের বামফ্রন্ট পরিবর্তন হতো না। আর আজও বলে রাখি, ওই নরেন্দ্র মোদীকে দিল্লি থেকে হাঁটাবো, এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। এত অত্যাচার চলতে পারে না, এত সন্ত্রাস চলতে পারে না। মনে রাখবেন, একটা মানুষকে গুলি করে মারা আর একটা মানুষকে তিলে তিলে মারা অনেক তফাৎ আছে। মনে রাখবেন, একটা নিহত বাঘের থেকেও একটা আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর। যা করেছে তারা ভারতবর্ষের বুকে আজকে প্রত্যেকটা জায়গায় গিয়ে, ইলেকশন তোমার, তুমি 5 বছর কি করেছো, ম্যানিফেস্টোতে কি বলেছিলে, আজকের লোককে কৈফিয়ত দাও। আজ পর্যন্ত কোনো মানুষ দেখেছেন 5 বছরে উনি কি করেছেন? একবারও কারোর কাছে বলেছেন? একবারও বলেছেন কি করেছেন? দেশের জন্য কোনো কাজ করেনি, কেয়ারই করে না মানুষকে। ভাবছে ফেসবুক কন্ট্রোল করে নি টাকা দিয়ে স্পন্সর করে, টুইটার কন্ট্রোল করে নি, সোশ্যাল কন্ট্রোল করে নি, হাজার হাজার কোটি টাকা। মনে রাখবেন, আমরা যে ফেসবুকটা করি নিজেরা রক্ত দিয়ে করি, নিজেরা হৃদয় দিয়ে করি। আর ওরা যেটা করে 90% ফেসবুক, ওটা ফেসবুক নয়। আমাদের ইয়াং ছেলে মেয়েরা জানে এটা টোটালটাই ফেক। বাংলাদেশের একটা ছবি দেবে, দিয়ে বলবে যাদবপুরের ঘটনা। হিন্দি ফিল্মের একটা ছবি দেবে, দিয়ে বলবে ওটা টালিগঞ্জের ঘটনা। কি মিথ্যে কথা বলতে পারি কল্পনা করতে পারবেন না। এই 5 বছরে ভয়াবহ হয়ে গেছে। মানে আপনারা যারা সাধারণ মানুষ, আপনারা তো সবসময় এসে বলতে পারি না, এটা তো প্রতিদিন আমরা বুঝতে পারছি, আমরা যারা সরকারে আছি বুঝতে পারছি। ভয় দেখেছেন, ভারতবর্ষের কোনো নেতা কথা বলতে পারেনি, মুখ খুলতে পারে না, কথা বলতে পারে না, কাউকে ছাড়েনি। সবার বিরুদ্ধে ইনকাম ট্যাক্স করেছে, সবার বিরুদ্ধে সিবিআই করেছে, সবার বিরুদ্ধে ইডি করেছে, সবার বিরুদ্ধে কাস্টমস করেছে। কোনো নেতাকে বাদ দেয়নি, কোনো নেতা নেত্রীকে ভারতবর্ষে বাদ দেয়নি। আর নিজেরা দাঙ্গার বড় বড় নায়ক ভয় দেখিয়ে কেস উইথড্র করেছে, ক্লিন চিট নিয়েছে। আগামী দিনে এই ক্লিন চিট আবার রিভিউ হবে। মনে রাখবেন, এগুলো লোকে জানতে চায়। নিজেরা বড় বড় চোর ডাকাত, ডিমনিটাইজেশন নিয়ে ইনকোয়ারি হবে না? কি বলছেন? হঠাৎ করে ব্যাংকের সব টাকা বাতিল করে দিল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলল না, করা যাবে না, তারাই অথরিটি। উনি কেয়ারি করলেন, স্টেট নোট বাতিল করে দিলেন, বললেন আমি কালো টাকার জন্য নোট বাতিল করছি। দেখা গেল পরে সবটাই মানুষের সাদা টাকা, ওই টাকাটা জমা হয়ে গেছে। তার মানে কি, সাদা টাকাটা জমা হলো, আর ওই যে টাকাটা বাতিল করলো ওটা নিজে সাদা করে নিল আর বিদেশে পাঠিয়ে দিল। এটা মাথায় রাখবেন। বিজেপির এত সম্পত্তি হলো থেকে, দিল্লিতে একটা পার্টি অফিস করেছে, শপিং মল, প্রত্যেকটা জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তি করেছে। আর আমার লজ্জা হয় শুনলে। আমি ভাবতাম আরএসএস এর লোকেরা একটু প্যারেড ট্যারেড করে, হয়তো ভালো টালো হতে পারে, নাথুরাম করছে ব্যাপারটা আমি জানতাম। কিন্তু এখন দেখছি আগে আরএসএস এর লোকগুলো হাফ প্যান্ট পরে প্যারেড করতো, আর এখন বাবুরা ফুল প্যান্ট পরে শপিং মলের বাক্স নিয়ে দৌড়চ্ছে। আজকে গান্ধীজির দাম নেই দেশে, জানেন? আজকে নাথুরাম গডসের দাম। যে গান্ধীজিকে খুন করলো তারা এখন বিজেপির নেতা। কি বলবেন
দেশটাকে কোথায় নিয়ে গেছে। ওনার ইচ্ছে হলো নোট বাতিল হয়ে গেল, ওনার ইচ্ছে হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের প্ল্যানিং কমিশন তুলে দিলেন, ওনার ইচ্ছে হলো মোগল সরাই স্টেশনের নাম বদলে দিলেন, ওনার ইচ্ছে হবে একদিন তাজমহলটা তুলে দেবেন, ওনার ইচ্ছে হলো লাল কেল্লাটা প্রাইভেটাইজেশন করে দিলেন, ওনার ইচ্ছে হলো আপনাকে ঘরবন্দি করে রেখে দিলেন, ওনার ইচ্ছে হলো ব্যাংকগুলোকে বাতিল করে দিলেন। নেক্সট ব্যাংক বাতিল করবে দেখে রাখবেন, সব ব্যাংক বাতিল করবে, কেউ টাকা পাবেন না যদি কোনো রকম এসে যায়। আসবেন না, আমরা দৃঢ় কণ্ঠে বলছি আসবে না। আর মোদীকে যদি কেউ সাপোর্ট দেয়, কোনো পার্টনারও যারা মোদীকে এতদিন সাপোর্ট দিয়ে এসছে, লোকে ক্ষমা করবে না। আজকে বাংলার নামে বদনাম করে বেড়ায়, যে বাংলা একসময় পলিটিক্যাল ভায়োলেন্সের নাম্বার 1 ছিল, আজকে কিছু নেই। পঞ্চায়েত ইলেকশনে এখানকার বাংলার কিছু চ্যানেল আছে, তারা একটু পাকা বেশি, অলওয়েজ এগুলো করে। একটা ছোট্ট ঘটনা নিয়ে সারাক্ষণ দেখায়, ওই একটাই ঘটনা ঘুরিয়ে 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 ঘুরিয়ে। এটা হচ্ছে, আমি ওদের জিজ্ঞেস করেছিলাম কেন করো, বলছে আমাদের তো একটা চুল্লি তো সারাক্ষণ চালাতে হবে, টিআরপি রেট বাড়াতে হবে, চুল্লিতে কাঠ ঢালতে হবে, তাই আমরা চুল্লিতে কাঠ ঢেলে যাই। আমি বললাম তো উল্টো পাল্টা কাঠ ঢালো কেন? একসময় দেবে কাঠটা ভিজে হয়ে যাবে আর জ্বলবে না চুল্লি, এমন একটা অবস্থা। আপনাদের যদি আমি একটা অঙ্ক বলি, বলে বাংলায় ভায়োলেন্স বেশি কিসের? পঞ্চায়েত ইলেকশন ত্রিপুরাতে 98% হলো না। আমি যখন আপনাদের কাছে দাঁড়িয়ে বলছি, এই মাইকের সামনে দাঁড়িয়ে বলছি, কোনো প্রেস লেখে না, কারণ মোদি সব চ্যানেল কিনে নিয়েছে। বাংলার এরা তবু একটু একটু করে মিডিয়াগুলো, কিন্তু এদের আবার অল ইন্ডিয়া মিডিয়া আছে, সেগুলো করে না। সব চ্যানেল কিনে নিয়েছে, একটা চ্যানেল খুলুন টোটালটাই কিনে নিয়েছে। মোদির বিরুদ্ধে একটা কথা বললে ফোন আসে, ধমকায়, আগে এটা বন্ধ করো, তা নাহলে টিভিটাকে ঝরঝর ঝরঝর করবে, ঝিরঝির ঝিরঝির করবে। এই হচ্ছে সাংবাদিকদের চাকরি ছাঁটাই, মালিক বাবুরা পুরো বিক্রি করে দিয়েছে নিজেদের কাছে। তো কি হবে? মালিক কারা আপনারা তো জানেন, যারা এখন চ্যানেলগুলো কিনেছেন তারা বড় বড় ব্যবসায়ী। সামনে নিউজ, পেছনে ভিউজ, সামনে খাবারের দোকান আর পেছনে ভেজাল খাবারের দোকান। আপনার দুটো দোকান আছে, খাবারের ভালো দোকানও আছে, ভেজালের দোকানও আছে। ভালো খাবারও পাওয়া যায়, খারাপ খাবারও পাওয়া যায়। ভেজাল খবর তৈরি করছে, এখনো বলে যাচ্ছে। পরশুদিন একটা চ্যানেলে দেখছিলাম, জিটিভি, নাম করেই বলি, পাবলিকের সামনে অসুবিধার কি আছে। দিল্লিতে বলছে 5 साल तो फिर आप आएंगे, पहले आपको मुबारक हो। ও বেটা জানেই না যে 5 সালে আসবে কোত্থেকে, ওর নাম্বারটা কোথা থেকে আসবে। এখনো দালালি করে যাচ্ছে। 6 ফেজ ইলেকশন হয়ে গেছে, তাও দালালি করে যাচ্ছে। পরশুদিন টাইমস নাও নিউজ করেছে, আমাদের এখানে আমরা নাকি হিন্দুদের ভোট দিতে দিই না। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন কত পার্সেন্ট হিন্দু আছেন একটু হাত তুলে আমায় বলুন তো। সবাই হিন্দু, আপনারা কেউ ভোট দিতে পারেন না এখানে। এবার আমি চ্যানেলগুলোকে বলবো, এই টাইমস নাও, যাও গার্ডস থাকলে দেখাও মানুষকে। কোনো মানুষ আমার কেনা নয়, গার্ডস থাকলে ইফ ইউ হ্যাভ দ্য গার্ডস প্লিজ কিপ। মানুষকে মিসলিড করবার আগে 100% হিন্দু ওরিয়েন্টেড এরিয়ায় দেখো। আমি যেমন মুসলিম 100% মুসলিম ওরিয়েন্টেড এরিয়ায় কাল গিয়ে হিন্দুদের কথা বলে এসেছি। আমি হিন্দুদের এলাকায় মুসলিমদের কথা বলতে পারি, আই হ্যাভ দ্যাট গার্ডস। আমি লুকোচুরি খেলি না, আর 2 নম্বরই করি না। 2 নম্বরই করে আমাকে ব্যবসা করতে হবে না, আমার প্রয়োজন নেই। জিজ্ঞেস করুন কমরেডদের, মেবি বলতে বলতে আমি বলবো বলে রেখে দিয়েছি। আজকে বাংলাকে এসে বলছে বাংলাকে কাঙ্গাল বানা দিয়া। ও জানে কাঙ্গাল কথাটার অর্থ কি? কান ধরে উপোস করা উচিত কিনা আপনারা বলুন, কান ধরে উপোস করা উচিত কিনা বলুন। সেই কান ধরে উপোসটা আপনারা ভোটের মধ্যে করাবেন। লজ্জা নেই? এত বড় ক্ষমতা, বাংলাকে কাঙ্গাল বলে আর তারপরে ভোট চায়। আমার তো মনে হয় বেঁচে থাকার থেকে আমি মরে যেতে পছন্দ করি। এই সব লোকের কথা আমার পছন্দ হয় না। আমার হৃদয় রাগ হয়, আমার ইমোশন আছে, আমার আবেগ আছে, আমার বিবেক আছে, তাই আমি মানুষ। আমি এসব কথা শুনতে অভ্যস্ত নই। আমাকে গালাগালি দাও, আমার বাংলা মায়ের নামে গালাগালি দেবে না, আমি টলারেট করতে পারবো না। আমি আজকে নয়, চিরকাল। এত বড় সাহস! বলে কিনা মমতা জি ने दुर्गा पूजा नहीं करने देता। যেন মনে হয় সব বড় বড় আতা। মমতা জি ने नहीं देता,
জিজ্ঞেস করেন মা দুর্গা দেখতে কেমন, টুইটারে ছবি দিচ্ছে মা কালী দিয়ে বলছে মা দুর্গা। মা দুর্গার হাতে কি কি অস্ত্র থাকে জিজ্ঞেস করুন, বল দেবে যখন না বুঝবে। ওই মা দুর্গার অস্ত্রগুলো দিয়ে যখন আশীর্বাদ দেবে তখন বুঝবে। মা দুর্গা জানে কোন শুভ শক্তিকে আশীর্বাদ দিতে হয় আর কোন অশুভ শক্তিকে বিনাশ করতে হয়। বলছে ममता जी ने सरस्वती पूजा भी नहीं करने देता, हमारा सरकार ले आओ, हम आपको सरस्वती पूजा करने देगा। বুঝুন, ছোট্টবেলা থেকে স্কুলে পড়েছি, খিচুড়ি আর বেগুনি খেয়েছি, বাঁধাকপির তরকারি খেয়েছি। বলুন স্কুলে কত কি হতো না, কলেজে ওই দিনটার জন্য বসে থাকতাম, ওই দিনটার জন্য বসে থাকতাম কখন স্কুলে শাড়ি পরে যাব, আর বেগুনি বড় বড় লম্বা লম্বা বেগুনি আর বাঁধাকপির তরকারি আর খিচুড়ি আর চাটনি দেবে। কলেজে গিয়ে ফল কাটতাম, আলপনা দিতাম আর বসে থাকতাম কখন ভোগটা আসবে। ক্লাবে ক্লাবে পর্যন্ত পুজো হয়, প্রত্যেকটা ইনস্টিটিউশনে হয়। কি দুর্গা পুজো হয় কি হয় না ভাইরা আমার? ক্লাবে হয় কি হয় না? এখন তো মেয়েরাও অনেক পুজো করে। আমি তো নিজে 10,000 টাকা করে 28,000 ক্লাবকে চাঁদা দিয়েছি। চাঁদা না মানে জাস্ট একটা হেল্প করেছি তাদের ইন্সপিরেশন দেওয়ার জন্য। কলকাতার 40টা দুর্গাপুজো কমিটিকে নোটিশ দিয়ে ইনকাম ট্যাক্স নোটিশ দিল। বুঝুন, ভূতের মুখে রাম নাম, চোরকে বলছে চুরি করতে, গৃহস্থকে বলছে সজাগ থাকতে। কিরে তোর ক্লাব পেয়েছে নোটিশ? ও পেয়েছে, সব পেয়েছে। তারপরে যতগুলো ক্লাব ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, ফোর্থ হয়, ফিফথ হয়, সিক্সথ হয়, সেভেন্থ হয়, এইথ হয়, নাইন্থ হয়, 10th হয়, সব পেয়ে গেছে নোটিশ। ইনকাম ট্যাক্সের নোটিশও পাঠাবে। আবার মমতা জি দুর্গা পূজা নেই করনে দেতা, বলে পূজা কার্নিভাল দেখেছো? না দেখলে আসছি, আমার আমন্ত্রণ করলাম, এসে দেখে যেও। বলে এসে দেখে যেও, আর পারলে একটু ওই শরীরে নেচে যেও, একটু রবীন্দ্রিক নাচ নেচে যেও। বল ভালো করে ওই ধিতাং ধিতাং বলে সলিল চৌধুরী। অথবা আমি ভয় করবো না, ভয় করবো না, রবীন্দ্র একটা করো, নয়টা কত্থকই করো, নয় একটা ভারতনাট্যমই করো। আর কিছু না জানলে তোমার দেশওয়ালি নাচই করো, ডান্ডি করো, আমার কোনো আপত্তি নেই। আমি ডান্ডি নাচকে ভালোবাসি। আরে ও তো আসবো দাঁড়া। বুঝুন কি অবস্থা, বলছে কিনা দুর্গা পুজো করতে দেয় না, পুজো করতে দেয় না। আচ্ছা আমাকে বলছে উনি যা মন্ত্র শিখিয়ে দেবেন আমায় তাই বলতে হবে, কেন বলবো? আমাদের কত দেবতা, দেখুন আমার হাতে একটু টাইম আছে, আমি একটু টানি। না আমি টানতাম না, কারণ আমি 2 মাস ধরে টানছি। আমার 6:30টার মধ্যে পৌঁছলে হবে পার্কে, কারণ তার আগে ওদের নামাজ আছে, আমার মিটিংটা হবে না। তারপরে আমার আবার বেহাল আছে, ও রাস্তায় যেতে হবে। সুতরাং আমি 6:15 পর্যন্ত টানবো। আমি আপনাদের আবার বলি, আমাদের কত দেবদেবী আছে এরা জানে? ও তোমার তো একটাই দেবতা। কপিলমুনি আশ্রমের মহান্ত, আমি গেছিলাম গঙ্গাসাগরে, খুব ভালো বলেছেন। এদের সব কটা ছিল সবার সামনে, সাংবাদিকের সামনে, আমি সাক্ষী রাখছি। আমার এরকম 2 নম্বরই বলার দরকার নেই। কপিলমুনি আশ্রমের ওদের এই প্রেসের লোকেরা জিজ্ঞেস করেছিল রাম মন্দির কব बनेगा। तो कपिलमुनि आश्रमेर महंत बोलছেন, अरे भाई जब चुनाव आता है ना, ये बीजेपी पार्टी उसको इलेक्शन का एजेंट बना देता है, 5 साल उसको याद नहीं रहता है। 5 বছরে মনে থাকে না রাম মন্দির বানাতে হবে। 5 বছর একটা ছোট্ট রাম মন্দিরও বানাতে পারে না। ইলেকশনের সময় রাম মন্দিরের স্লোগান। জিজ্ঞেস করুন কমরেড, আমাদের 8 বছর হয়েছে গতকাল, মানে সেকেন্ডটার এখনো হয়নি, ওটা হবে 19 তারিখে। বাট আমরা 2011 সালের 13ই মে এসেছিলাম, সুতরাং গতকাল ছিল সেই পবিত্র দিনটি। তাকে ডেডিকেটেড করে আপনাদের আমি বলি, মা ভাই বোনেরা, আপনারাও তো এতদিন আছেন পশ্চিমবাংলায়, কেউ অনেক কষ্ট করে ওপার বাংলা থেকে এসেছেন, উদ্বাস্তু হয়ে নিজেকে সেটেল করেছেন, তারা এদেশের নাগরিক। কেউ ওপার বাংলার মানুষ আছেন, দেখেছেন কোনো তীর্থস্থান একটু সুন্দর যত্ন করে কেউ করেছে? করেনি। এই 8 বছরে কিন্তু মনে রাখবেন, আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করে দিয়েছি, বেলুড় মঠ বাঁধিয়ে দিয়েছি। বেলুড় মঠ দক্ষিণেশ্বরে 12টা 24টার বেশি জেটি বানিয়ে দিয়েছি, গঙ্গার ঘাট বানিয়ে দিয়েছি, মিলেনিয়াম পার্ক বানিয়ে দিয়েছি। তারাপীঠ যাবেন, গিয়ে দেখে আসবেন কি রাস্তা হচ্ছে, আর তারাপীঠের নাট মন্দিরটা কি হয়েছে নতুন করে গিয়ে দেখে আসবেন। আমি গিয়েছিলাম 3 মাস আগে। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি
নতুন করে দেওয়া হয়েছে বিউটিফিকেশন। চলে যাবেন কালী মন্দিরে, কালীঘাট অনেকটা পরিষ্কার করা হয়েছে, দক্ষিণেশ্বরের মতো ওখানেও স্কাই ওয়াক হচ্ছে। অনুকূল ঠাকুর আমাকে জমি চেয়েছিল, আমি দিয়ে দিয়েছি 10 একর জমি নিজেদের থেকে অ্যাকুইজিশন করে, যাতে ওরা কাজ করে করুক। মনে রাখবেন, আমাকে ইস্কন মন্দির নদিয়াতে ওদের 600 একর জমি ছিল, কতগুলো ডিসপিউট ছিল, আমাকে বলল আমরা একটা জগন্নাথ ইস্কন মন্দির, ইস্কন সিটি তৈরি করবো। আমার নাম নিয়ে নাও, আমি সঙ্গে সঙ্গে করে দিয়েছি, ইস্কন মন্দির একটাও করে দিয়েছি। যান মা তারা মন্দির দেখে আসুন, বক্রেশ্বর দেখে আসুন, কঙ্কালী তারা দেখে আসুন, ফুরফুরা শরীফ দেখে আসুন, পাথর চাপড়ি দেখে আসুন, এমনকি দেবী চৌধুরানীর মন্দির পুড়ে গিয়েছিল জলপাইগুড়ি, জাস্ট গিয়ে দেখে আসুন। প্রত্যেকটা জায়গা করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জেলায় এক একটা বিশেষত্ব আছে, সব তো আমি ডিটেলস বলতে পারবো না। প্রত্যেকটা জেলাতে করে দেওয়া হয়েছে যে যে জেলায় যা যা দরকার ছিল। আমি 4 বছর আগে বকখালি গেছিলাম সুন্দরবন দেখতে, দেখলাম জল দিয়ে পার হতে হচ্ছে। কালকে গিয়েছিলাম ওখানে মিটিং করতে, আমি গর্বিত। দোয়ানিয়া হাতানিয়া ব্রিজটা করে দিয়েছি, এখন আর বকখালি আপনাকে জল পাড়িয়ে যেতে হবে না, ব্রিজের ওপর দিয়ে আপনি চলে যাবেন। আপনার গার্ডেন ব্রিজ ফ্লাইওভার হয়ে গেছে, আপনার মা ব্রিজ হয়ে গেছে, পাশের র্যাম্পটাও হয়ে গেছে। তাছাড়াও মাঝেরহাট ব্রিজ ভেঙে গেছে সিপিএম এর আমলের, নতুন করে তৈরি হচ্ছে। আরও আমাদের আগামী দিন প্ল্যান আছে। আমাদের কি প্ল্যান আছে? আমরা একদম মাঝেরহাট ব্রিজের ওখান থেকে আমরা তারাতলা থেকে চলে আসবো টালিগঞ্জ ফাঁড়ি, টালিগঞ্জ ফাঁড়ি থেকে যাদবপুর ফাঁড়ি, যাদবপুর ফাঁড়ি থেকে ফেলে দেবো একদম গড়িয়া পর্যন্ত, যাতে কানেক্টেড হয়ে যায়, সুকান্ত সেতু থেকেও কানেক্টেড হয়ে যায়। এগুলো আমাদের সমস্ত প্ল্যান করা আছে। এই দেখুন, আমি যদি আপনাদের বলি, একটা বাস স্ট্যান্ড তৈরি করেছে যাদবপুরে, এইচপি বাস স্ট্যান্ডের কাছে 8 কোটি টাকা খরচ হয়েছে, এই 11 কোটি। দেখুন, সন্তোষপুরের 17 একর জমির উপর গড়ে তোলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ হয়েছে। যাদবপুরে 106 নম্বর ওয়ার্ডে লালকা রোডের কাছে 4 কোটি টাকা ব্যয় করে বুস্টার পাম্পিং স্টেশন। আমি সব বলছি না, অল্প বলছি। আমি যেটা বলছি ব্রিজের কথা বলছিলাম, আমি সবগুলো বলবো না, তাহলে অনেক টাইম লাগবে, অরূপরা পরে বলবে। দেখুন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার সম্প্রীতি রোয়ালপুর করে দিয়েছি, জিঞ্জিরা বাজার থেকে একটা গার্ডেন রিচ ফ্লাইওভার করে দিয়েছি, ওটাও হয়ে গেছে চালু। আর একটা করে দিয়েছি একেবারে জিঞ্জিরা পোল থেকে বজবজ পর্যন্ত। আপনি গার্ডেন রিচ ফ্লাইওভার দিয়ে যাবেন, জিঞ্জিরা পোল থেকে বজবজ পর্যন্ত চলে গেলেন। এদিকে আপনি আবার যাবেন আচার্য জগদীশচন্দ্র বোস রোড থেকে মা ফ্লাইওভার ধরে গিয়ে চিবিরিয়াটার সামনে আর একটা ফ্লাইওভার, ওই ফ্লাইওভারটা দিয়ে আর একটা বাগুইঘাটে ফ্লাইওভার করে দেওয়া হয়েছে, আর একটা অল্টারনেটিভ রোড ইকো ট্যুরিজম পার্কের রাজারহাট দিয়ে হয়ে গেছে। আগে আমি এয়ারপোর্টে যেতাম, আমার 1.5 ঘন্টা টাইম লাগতো, এখন আমার 25 মিনিটে পৌঁছে যাই, 25 মিনিটে পৌঁছে যাই। কলকাতা কত পরিষ্কার হয়েছে, স্বচ্ছা ভারত। মানে স্বচ্ছা ভারত করবি কোত্থেকে? স্বচ্ছা কথাটার মানে জানিস? স্বচ্ছ ভারত একটা কাজ করতে পারিনি। স্বচ্ছ ভারত পরিষ্কার কোথায়? দিল্লি যান, 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় যাওয়ার জন্য। কলকাতা এগুলো হয় না। কিছু মিছিল টিচিল থাকলে বা কিছু বেশি জল জমলে তখন হয়তো 3 ঘন্টা 4 ঘন্টার জন্য হয়। দেখুন, আপনার স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের আওতায় তারাতলা থেকে টালিগঞ্জ ও প্রিন্স আনোয়ার শাহ রোড হয়ে যাদবপুর ফাঁড়ি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। আর ঢাকুরিয়া ব্রিজ থেকে সুকান্ত সেতু অ্যাপ্রোচ পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। এছাড়াও বিটি রোডে টালা থেকে ডানলপ 6 লেনের এলিভেটেড করিডোর, আচার্য প্রফুল্লচন্দ্র রোড রায় রোড থেকে মানিকতলা ক্রসিংয়ে ফ্লাইওভার, গণেশ এভিনিউ নিউ মার্কেট থেকে এমজি রোডিং ফ্লাইওভার, এয়ারপোর্টের 34 নম্বর জাতীয় সড়কে, মানে টোটালটাই এলিভেটেড রোড করে দেওয়া হচ্ছে। টোটাল কলকাতাটা প্লাস আপনারা জানেন যে কতগুলো মেট্রো রেল প্রজেক্ট আমি করে দিয়ে গেছি। পদাতিক টালিগঞ্জ টু গড়িয়া মেট্রো রেল, এগুলো তো আপনারা জানেন আমার করা, আমার সময় করা। এবং গড়িয়া থেকে আপনি দমদম চলে যাবেন, দক্ষিণেশ্বর থেকে বরানগর, দমদম থেকে সল্টলেক, সল্টলেক থেকে ওই পর্যন্ত এদিকে মেট্রো ইস্ট টু ওয়েস্ট হয়ে আপ টু বেহালা জোকা সবটাই করে দেওয়া হয়েছে। আমি প্রায় 2 লক্ষ কোটি টাকা আমি রেলের প্রজেক্ট করে দিয়ে গিয়েছিলাম, যাতে আগামী দিন কলকাতায় আপনার ট্রান্সপোর্ট প্রবলেম থাকবে না। আগামী 1 বছর এটা হয়ে যেত আমি থাকলে অনেক দিন আগে। এরা ইচ্ছে করে না, টাইম লাগায়। আমাদের সরকার আসলে আমি করে দেবো মুহূর্তে, আমার বেশি টাইম লাগে না। কতদিন লাগে? টালিগঞ্জ টু গড়িয়া দেখেছিলেন আপনি, 9 মাসের মধ্যে করে দিয়েছিলাম। এইরকম প্রচুর কাজ আছে। দীঘা তমলুক আমি কতদিনের মধ্যে করে দিয়েছিলাম? 9 মাসের মধ্যে করে দিয়েছিলাম। একলাকি বালুরঘাট, লক্ষ্মীকান্তপুর নামখানা। প্রধানমন্ত্রী এসছে বুনিয়াদপুরে এসে বলছে
যে ममता जी रियल में कुछ नहीं किया, अरे तुम्हारा माथा में है क्या किया कि नहीं किया। और 2 লক্ষ কোটি তখন তো আমাকে বলতো শুধু বাংলার রেল মিনিস্টার, শুধু গালাগালি খেতাম রোজ, বাংলার জন্য করতাম। আর প্রণব মুখার্জি আমাকে চোখের জলে নাকের জলে করতো, আমি ভুলে যাইনি তখন উনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। এমনকি এখানে রাম ঠাকুর মন্দির আপনারা জানেন আমাদের সকলের বিখ্যাত, রাম ঠাকুর স্মরণীয় তো করে দেওয়া হয়েছে। এমনকি আমাদের অক্ষয় সঙ্গর নামে দুর্গা প্রসন্ন স্মরণীয় হয়েছে। তাছাড়া আমি সেদিনকে ওঙ্কার ধামে গিয়েছিলাম, ওরাও আমাকে একটা বলেছে, ওটাও আমি করে দেবো। যতটুকু প্রয়োজন যে যা রিকোয়েস্ট করে যতটা জানতে পারি করে দিই। এখানে উত্তীর্ণ করে দিয়েছি, দেখেছেন আপনারা উত্তীর্ণ করতে কত খরচ হয়েছে, প্রায় 60 কোটি টাকা ওপেন থিয়েটার। ধরধন্যে একটা স্টেডিয়াম হচ্ছে 2400 আসন, 440 কোটি টাকা 1 বছরের মধ্যে হয়ে যাবে আলিপুরের কাছে। দেখবেন আপনারা, দেখবেন আমি একটা সৌজন্য বিল্ডিং করে দিয়েছি গোপালনগরের মোড়ে, ওই হ্যান্ড রাইটিংটাও আমার, নামগুলো দেওয়া আমার। আমি করেছিলাম নবান্ন, সৌজন্য, ধনধান্য, উত্তীর্ণ, 51, সুবর্ণ, এইভাবে মিলিয়ে মিলিয়ে একটার পর একটা করে দিয়েছি। প্রত্যেকটার নামও আমার দেওয়া, লোগো আমার করে দেওয়া। এই বিশ্ব বাংলার লোগো দেখছেন, এটাও আমার তৈরি করে দেওয়া। কন্যাশ্রীর লোগো, গান সব আমার তৈরি করে দেওয়া। ইন্দ্রনীল এখানে বসে আছে, সবুজ সাথী গান লোগো সব আমার করে দেবো। এগুলো আমি সব নিজে নিজে করে দিই, 1 পয়সা গভর্নমেন্টের খরচ হয় না। অ্যাডভার্টাইজিং এর কাজটা পর্যন্ত করে দিই। আপনারা আমায় বলুন, এতগুলো কাজ হওয়ার পর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি করে দিয়েছি কলকাতায়, যা পৃথিবীতে নেই এত বড়। ইকো ট্যুরিজম পার্ক রাজারহাটে দেখেছেন তো, ওই জায়গাটা জঙ্গল ছিল আর রোজ সিপিএম দখল করতো ওটাকে মাল্টি স্টোর বিল্ডিং বানাবে বলে, আর আমি রোজ পাহারা দিয়ে রাখতাম। আর আমি জিতে ফার্স্ট ওখানে গিয়েছিলাম, তারপরে প্ল্যান করে ওটা তৈরি করে দিয়েছি। ওটা আগামী দিন পৃথিবীর 1 নম্বর ট্যুরিজম স্পট হবে, এটা জেনে রাখবেন আপনারা। বৈষ্ণব ঘাটা পাটুলি দেখেছেন, আমি একবার গিয়েছিলাম, গিয়ে বলে এসেছিলাম, আমাদের ছেলেপেলেরা করেছে। সুতরাং আমি চাই প্রত্যেকটা পুকুর বাঁধানো থাক, রাস্তাগুলো ফুটপাথগুলো ভালো থাক, এটা কাউন্সিলরদের দেখতে হবে। আমি যখন রাস্তা দিয়ে যাই, একটা আলো খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি মেয়রকে, এই লাইটটা খারাপ কেন, এক্ষুনি চেঞ্জ কর। আমি কাউন্সিলরদের বলবো, এটা কাউন্সিলরদেরও কাজ। যখন রাস্তা দিয়ে যাবেন, একটা কোথাও লাইট খারাপ দেখলে জাস্ট ইউ চেঞ্জ ইট। যদি দেখেন আপনার ওখানে ময়লা পড়ে আছে, কেন পড়ে আছে, 3 বার করে পরিষ্কার করা হচ্ছে, সিস্টেম করে দেওয়া হয়েছে, ইউ জাস্ট টেক কেয়ার। এটা নয় যে আমি সব দিদি করবে, দিদি প্রসেস করে দিয়েছে, দিদি টেকনিক্যাল এটা করে দিয়েছে। আমায় দেখতে হবে কোথায় মানুষ সুযোগটা পাচ্ছে, কোথায় পাচ্ছে না। আগে কোনোদিন দেখেছিলেন এত পরিষ্কার পরিচ্ছন্নতা? আমি 10টা ডিপার্টমেন্টকে এক করেছি, করে এই কাজটা করেছি। আর 100 দিনের কাজের লোকেদের দিয়ে 3 বার করে রাস্তা পরিষ্কার করাই, কোথাও নেই, সারাটা জায়গা আমি করি। আর যেখানে নোংরা থাকে আমার নিজের খারাপ লাগে দেখতে। আমার যদি চোখে খারাপ লাগে, তাহলে যে লোকাল কাউন্সিলর তার আগে খারাপ লাগা উচিত বলে আমি মনে করি, এবং তাদের সেইভাবে কাজ করা উচিত, এটা আমি অলওয়েজ ইনস্ট্রাকশন দিই। এর জন্য লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নয়, কাজ শিখতে হবে, তো কাজ শিখতে হবে। কাজেই সেটাই আপনাদের আমি বলছিলাম যে দেখুন, একটা কোনো কাজ করলো না। আজকে আমাদের ইনকাম কি ছিল? 21,000 কোটি টাকা। 50,000 কোটি টাকা সিপিএম এর দেনা করে দেওয়া টাকা আমায় শোধ করতে হয় বছরে। 50,000 কোটি টাকা শোধ করে দেওয়ার পর গভর্নমেন্ট চালানো ইটস নট এ ম্যাটার অফ জোকস। যারা ইকোনমিতে জানেন, যারা অর্থনীতিতে বোঝেন, তারা বুঝবেন। তা সত্ত্বেও 2011 যখন আমরা এসেছিলাম, আমাদের ইনকাম আর্নিং কত ছিল? রেভিনিউ আর্নিং 21,000 crores। আর এই 8 বছরে আমি কত করেছি? 63,000 crores। 3 ডবল বাড়িয়েছি। একবার বলবেন না 50,000 কোটি টাকা শোধ করার পরে 3 বার ট্রিপল ইনকাম বাড়ানো? মনে রাখবেন, স্কিল ইন্ডাস্ট্রিতে বেঙ্গল এখন নাম্বার 1। আমি যখন মাইকের সামনে দাঁড়িয়ে বলছি নরেন্দ্র মোদীর সার্টিফিকেট নেওয়ার দরকার নেই, আমার কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্টিফিকেট আছে। কৃষিকর্ম নেওয়ার পর 5 বার আমরা পেয়েছি ভারত সরকার থেকে। আর যারা এসে বলে যাচ্ছে মিথ্যে কথা ইলেকশনের সময়, তারা হোমওয়ার্ক করে না, আইদার করে না আর জেনে শুনে মিথ্যে কথা বলছে। জিজ্ঞেস করুন স্মল স্কেল ইন্ডাস্ট্রি, বেঙ্গল নাম্বার 1। আমি গর্বিত। মাইনরিটি স্কলারশিপ উই আর নাম্বার 1। ই গভর্নেন্স উই আর নাম্বার 1। স্বাস্থ্যসাথী উই আর নাম্বার 1। বিনা পয়সায় চিকিৎসা দিই। বলুন তো, আগে হসপিটালগুলো যেতেন, কি চেহারা ছিল? লোকে দাঁড়িয়ে যেত, শুয়ে ফিরত। এখন হসপিটালগুলো দেখলে চেনা যায় না।
পিজি হসপিটালে গেলে দেখলে মনে হয় একটা কোনো বড় নার্সিংহোমের থেকেও বড় নার্সিংহোমে এসেছি, ঠিক কিনা? এই আইডিয়াগুলো তো করতে হয়েছে। এই গেটগুলো বড় বড় করে করা, বাঙুর হসপিটাল থেকে শুরু করে এই বাঙুরও আপনাদের মাল্টি সুপার হয়ে গেছে। কত ফেসিলিটিস বাড়িয়ে দিয়েছি। 28,000 বেড বাড়ানো হয়েছে 8 বছরে। 43টা মাল্টি সুপার হসপিটাল তৈরি হয়েছে। 20টা মাদার অ্যান্ড চাইল্ড হাব হয়েছে। 300টা এসএনসিউ হয়েছে, এসএনএসইউ। প্রত্যেকটা জেলায় জেলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরি হয়েছে। ইনস্টিটিউশন ডেলিভারি বলা খুব সহজ, কাজ খুব শক্ত। ইনস্টিটিউশন ডেলিভারি আমি যখন এসেছিলাম ক্ষমতায় কত ছিল সিপিএমের আমলে? স্বাধীনতার 64 বছর পর 65%, আর 8 বছরে আমরা ওটা 98% করেছি। ইনস্টিটিউশন ডেলিভারি, ক্যান ইউ ইমাজিন? সোশ্যাল স্ট্রাকচারে মনে রাখবেন, ইটস এ ম্যাটার। ম্যাটারনিটি চাইল্ড ডেথ, ইনফ্যান্ট ডেথ সব কমে গেছে। আজকে বাচ্চাদের জন্য আমরা কত ট্রিটমেন্ট দিই, এমনকি মায়েরা বিশ্বাস করবেন না, এই জায়গাটা চিন্তা করা যে অনেক মা বাচ্চা জন্ম দিয়ে মারা যায়, খুব সামাজিক মানবিক কোয়েশ্চেন। সেই বাচ্চাটা মায়ের দুধ পায় না। বাচ্চারা যাতে মায়ের দুধ পায় তার জন্য আমি একটা মধুর স্নেহ পিজি হসপিটালে ব্লাড, আমি একটা মিল্ক ব্যাংক করে দিয়েছি। মনে রাখবেন, আমি কর্ড ব্লাড ব্যাংক করে দিয়েছি। ধরুন একটা কিডনি পেশেন্ট ভালো হয়ে যায়, কর্ড ব্লাড ব্যাংকের যদি রক্ত পায়। কোর্ট কেসের জন্য অনেকদিন ধরে আমরা আটকে আছি। এই যে বলছিল কিছুক্ষণ আগে মলয় সারাক্ষণ কোর্ট করে বেড়ায়, সব কেস আটকে দেয়। কর্ড ব্লাডটা কি? মা যখন বাচ্চা প্রসব করেন সেই সময় যে ব্লাডটা, মনে রাখবেন এটা সব ভালো হয়ে যায় অনেক অসুখ। আগামী দিনে মনে বলছি, রিসার্চাররা বলছে ডায়াবেটিক ভালো হয়ে যেতে পারে এই কর্ড ব্লাড ব্যাংক ট্রান্সফার করলে, কিডনি ভালো হয়ে যেতে পারে, লিভার ভালো হয়ে যেতে পারে, অনেকে যারা অসুস্থ তারা সুস্থ হয়ে যেতে পারে। আমি সেই কর্ড ব্লাড ব্যাংকও করে দিয়েছি মেডিকেল কলেজে। 100টা সিট নিয়ে কিছু বাকি রাখিনি, প্রত্যেকটা জায়গা। আজকে দেখুন সরকারি স্কুলে যত মেয়েরা আছে, কোনো সিলিং নেই এখন, আর সিলিং তুলে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট স্কুলে যত মেয়েরা আছে সব কন্যাশ্রী। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জেনারেল কাস্ট, এই কাস্ট ওই কাস্ট কিচ্ছু না, সবাই কলেজেও পাচ্ছে। এমনকি 18 বছর বয়স হলে বিয়ে না করে পড়লে 25,000 টাকা পাচ্ছে কন্যাশ্রী। এবার বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, আর্টস পড়লে 2,000 পাবে, সায়েন্স পড়লে 2,500 পাবে। তার মানে কি একটা মেয়ের ভবিষ্যৎ স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো প্রোটেক্টেড করে দিয়েছি। মেয়েরা আমাদের গর্ব। মনে রাখবেন, এমনকি ছেলেদের জন্যও আছে। স্বামী বিবেকানন্দের স্কলারশিপ করে দিয়েছি। আগে রিসার্চ করতে যারা একটা টাকা পেতে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সব বন্ধ করে দিয়েছে। আমি 20 কোটি টাকা দিয়ে ওদের করে দিয়েছি, যারা পিএইচডি করে, সমস্ত বন্ধ করে দিয়েছে। এগুলো আপনারা অনেকে জানেন না, আমি করি বলে এগুলো আমি জানি। এইরকম গরিব মেয়ে বিয়ে দিতে পারছে না, রূপশ্রী স্কিম আছে, 25,000 টাকা দিয়ে দেবে। কখনো মানুষ ভেবেছিলেন এই কেওড়াতলা শ্মশান টোশানগুলো আমি করেছিলাম এমপি ল্যাড থেকে, যখন আমি আপনাদের এমপি ছিলাম। এই রাস্তায় বাস স্ট্যান্ডগুলো আমি করেছিলাম, পেয়ার নিউজ টয়লেটগুলো আমি করেছিলাম। ট্রাফিক স্ট্যান্ডে গান দেওয়া, যে লোকে দাঁড়ালে গান শুনবে যখন গাড়ি থেমে যাবে, এই আইডিয়াগুলো সব আমার ছিল। এইটা করতে 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 আমি সারা পশ্চিমবাংলায় করে দিয়েছি। আজকে আপনারা দেখুন তো, আমি পশ্চিমবাংলায় ট্রাভেল করেছি অনেকবার। 300 কিলোমিটার গেলেও একটা ওয়াশরুম পাবেন না। আর আজকে 30 কিলোমিটার পর পর আপনি পথসাথী পাবেন, যেখানে 3টে করে রুম আছে, যেখানে ওয়াশরুম আছে, যেখানে আপনি গিয়ে চেঞ্জ করতে পারবেন। আর আমি কেন করেছিলাম কলকাতায় পেয়ার নিউজ টয়লেটগুলো? আমি নিজের জীবনে দেখেছি, একটা সিনেমা হলে না গেলে রাস্তায় ছেলে মেয়েরা কোথাও যেতে পারতো না। আজকে সমস্ত ফুল্লি করা হয়েছে। এমনকি মানুষ মারা গেলে পর্যন্ত সমব্যথী স্কিম ঘোরাতে পারছে না, যদি অ্যাপ্লাই করে 2,000 টাকা পাবে। এটাও করে দিয়েছি। কবর দিতে পারছে না, 2,000 টাকা দেওয়া হবে। মৃত্যুর সময় শেষকৃত্য করতে পারবে না, গভর্নমেন্টকে চাইলে গভর্নমেন্ট 2,000 টাকা দিচ্ছে। কি তোমরা কাউন্সিলররা জানো তো এসব আছে তো? আবার রিসেন্ট আমরা যেটা করছি স্বাস্থ্যসাথী, এটা হচ্ছে বাড়ির মেয়েরা গার্জেন হবে। 7.5 কোটি, এটা কিন্তু 9 কোটি নয়। যেমন আমার 2 টাকা কিলো চাল পায় 8 কোটি লোক, আর 50 লাখ পায় হাফ দামে, এটা হচ্ছে 7.5 কোটি লোক পাবে। সেটা কি? বাড়ির মহিলা গার্জেনদের নামে একটা করে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড দেব, বাড়ির মহিলা গার্জেনদের নামে। এবং তারা এই কার্ডটা দেখিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত বছরে প্রাইভেট হসপিটালেও ট্রিটমেন্ট করতে পারবে।
এবং তার বাবা মা যদি বেঁচে থাকে সেই মহিলার তিনিও ট্রিটমেন্টটা করতে পারবেন তার বাবা মা। এটা খুব সামাজিক কর্মসূচি, এটা মহিলাদের এম্পাওয়ার করার জন্য এইটা করা হয়েছে। যারা পেয়েছেন পেয়েছেন, যারা পায়নি, যারা এন্টাইটেড আফটার ইলেকশন, এটা দেখে নিতে হবে সবাইকে। এইভাবে বলুন তো কেউ শ্মশান বাঁধাতো? গ্রামের শ্মশানগুলো আমি দেখতাম অর্ধেক ডেড বডি পুড়িয়ে চলে গেছে। 1000 গ্রামের শ্মশান বাঁধিয়ে দিয়েছি এই 1 বছরে। আর নেক্সট 25-30 হাজার আছে, ওটাও করে দেবো আস্তে আস্তে, ফেস বাই ফেস। বেরিয়াল গ্রাউন্ডও করে দিচ্ছি। সব ধর্ম, সব সম্প্রদায়, সবার জন্য করা হচ্ছে। দেখান তো আমায়, আগেও তো বাউলরা ছিল, ট্রেনে ভিক্ষে করে করে বেড়াতো আমাদের প্রাণের বাউলরা। আজকে আমার 1,94,000 আমার লোক পোষার শিল্পী আছে। কেউ ধামসা বাজায়, কেউ মাদল বাজায়, কেউ বাউল, কেউ হারমোনিয়াম বাজায়, কেউ কীর্তন করে, কেউ নাটক করে। আমি প্রত্যেককে 1000 টাকা করে দিই, আর গভর্নমেন্ট বিজ্ঞাপনে ওদের দিয়ে কাজ করায়। আর কোথার থেকে করবো স্কিম বলুন? কোনটা বাকি আছে? কৃষকদের জমির খাজনা মুকুব, 1 পয়সা নিই না। মিউটেশন ফিস মুকুব। সাধারণ মানুষও যদি সম্পত্তি হস্তান্তর করতেন, যে টাকা লাগবে সেটা মুকুব করে দেওয়া হয়েছে, জেনে রাখুন। 2 হচ্ছে, আগে আপনারা কি করতেন? একটা অ্যাফিডেভিট করে সবকিছু জমা দিতে হতো, কোর্টে দৌড়তে হতো, গ্যাজেটেড অফিসে যেতে হতো। এখন কোথাও যেতে হয় না, ইউ ক্যান সার্টিফাই ইউর সেলফ। এই নিয়মগুলো করে দিয়েছে। এখন আর গেজেটেড অফিসারের বাড়িতে যেতে হয়? অ্যাফিডেভিট করার দরকার নেই তো, নিজেদের সার্টিফাই করে দিচ্ছেন। এইগুলোও করে দিয়েছে। একবার বলবে না, বলেনি কি বাঙ্গালে কিছু হয়নি, বাঙ্গালকে কাঙ্গাল বানা দিয়া? ভাই কোথায় ছিলে তোমরা যখন সবাই বলতো আর নেই দরকার লোডশেডিং এর সরকার? কোথায় ছিলে তোমরা? আজকে 8 বছরে বলুন তো একদিনের জন্য আপনারা দেখতে পেয়েছেন ঝড় জলে একটা প্রবলেম হতে পারে, সেটা আলাদা, আর কোনো একটা টেকনিক্যাল ফল্ট হয়ে গেল, দ্যাটস এ ডিফারেন্ট সিচুয়েশন। কিন্তু করা হয়নি তো, টোটালটাকে তো রেস্টোর করা হয়েছে। ব্যান্ডেল মডার্নাইজেশন করা হচ্ছে, ডিবিসি মডার্নাইজেশন করা হচ্ছে, সাগরদিঘিতে আর একটা প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, তাজপুর পোর্ট তৈরি করা হচ্ছে। দীঘা যান, গিয়ে দেখে আসুন, আমার কথা বলার দরকার নেই। কি দীঘা কি ছিল, কি হয়েছে? 7 কিলোমিটার আর একটা মেরিন ব্রিজ তৈরি হচ্ছে। ওটা হয়ে গেলে 7 কিলোমিটার হাঁটতে পারবেন। 2টো ব্রিজ বাকি আছে, করা হচ্ছে। কোনটা বাকি আছে? কোনটা বাকি আছে? আগে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে গেলে থাকার জায়গা পেতেন, আজকে কত কটেজ, কত হোমস্টে। গঙ্গাসাগরে কিছু ছিল, আজকে সব হয়েছে। কি নেই? এত কিছু করার পরে ধরুন আমি কৈফিয়ত দিচ্ছি কেন? এটা আমার ইলেকশন নয়, কিন্তু আমি কৈফিয়ত দিচ্ছি তার কারণ আমি কৈফিয়ত অলওয়েজ মানুষকে দিতে পারি, এটা আমার নেচার। এই কাজগুলো আমরা করেছি, আরো অনেক কাজ করেছি। একটা বাচ্চা স্কুলে যায়, ব্যাগটাও দিই আমরা, বইটাও আমরা দিই, মিড ডে মিলটাও আমরা দিই, যতটা পারি চেষ্টা করি। কিন্তু বলুন তো আপনারা আমাকে, তুমি বেটা কি করেছো 5 বছর? আমি আমারটা বললাম কিছুটা, তুমি কি করেছো আমায় বলো। কিছু না করে এসে বলছে ভোট দাও, हम 56 इंची है, 56 इंची छाती है, सॉरी 56 इंची छाती বলে ভোট দিয়ে দিতে হবে, ধমকাবে বলে ভোট দিয়ে দিতে হবে, চমকাবে বলে ভোট দিয়ে দিতে হবে। দেশে এসে 5 বছরে 2 কোটি করে বেকার চাকরি দেবে বলেছিল, একটাও দেয়নি। উপরন্ত নোট বাতিলের পরে 3 কোটি বেকার হয়ে গেছে। আপনারা সংবাদপত্রে দেখেননি, রাজস্থানে কাজ করতে গেছে বাংলার ছেলে, মালদার ছেলে 6 জনকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। আপনারা দেখেননি, গুজরাটে কাজ করতে গেছে বাংলার ছেলে মেয়েরা, তাদের জীবন্ত পুড়িয়ে মেরেছে। আমাকে অগ্নিদগ্ধ ডেড বডিগুলো নিয়ে এসে ফ্যামিলির কাছে দাঁড়াতে হয়েছে। দেখেননি আপনারা গুজরাটে কি ভয়ে ভয়ে অত্যাচার, উত্তরপ্রদেশে কি ভয়ে ভয়ে অত্যাচার, একটা এফআইআর পর্যন্ত করা যায় না। এমনকি ছেলে মেয়েরা যে গল্প করবে, আমি একটু লিবারেল আছি। আমি কখনো লেকে হাঁটতে গেলে, যখন আমি নজরুল মঞ্চের প্রোগ্রামে যাই, আমাকে অনেকে বলে ওখানে ছেলে মেয়েরা বসে আছে গল্প করছে, তুমি যাচ্ছ কেন ওর মধ্যে? আমরা মনে করুক না ওদের কাজ, আমি আমার কাজ করবো, কি যায় আসে? আমি এরকম লিবারেল, আমি পছন্দ করি, আমার কোনো যায় আসে না। আমি ওদের বন্ধু, ওরা আমাকে বন্ধুর মতো নিতে পারে। ওদের আমি কিছু করছি না, আমি তো আমার মতো হাঁটছি। সুতরাং আর এরা মেয়ে ছেলে কেন বন্ধু, স্কুলেও তো বলুন কো এডুকেশনে পড়ে যাতায়াত করে। আজকাল মেয়েদের ছেলেরা ভালো বন্ধু হয়, আবার ছেলেদেরও মেয়েরা ভালো বন্ধু হয়। এ কি করছে? সব বলছে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর মারছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে আর মারছে, যেন উনি ঠিক করে দেবেন কে কার সাথে প্রেম করবে, কে কাকে বিয়ে করবে, কে কোন কাপড় জামা পরবে। এই কি রে বাবা, একটা গভর্নমেন্ট কিছু করেনি। এয়ার ইন্ডিয়া ট্রাভেল করেন তো আপনারা, যান গিয়ে দেখুন ইকোনমিক ক্লাসে সব নন ভেজ তুলে দিয়েছে। উনি ভেজ খায়, তাই সবাইকে ভেজ খেতে হবে। উনি ভেজ খায় ইকোনমিক ক্লাসে, তাই সবাইকে ভেজ খেতে হবে।
প্রত্যেকে উড়ে এসে জুড়ে বসেছে। ভাই আমি এরকম প্রধানমন্ত্রী দেখিনি। আগে ক্ষমতা এসে বললো সবার কি যেন সবার পকেটে 15 লাখ টাকা করে দেবে। এই ভাই দিয়েছে 15 लाख? सबको हम काला धन ले आके 15 लाख करके दे देंगे। दिया है? किसी को मिला है? नहीं मिला है। আর কি বললো? আমি সন্ত্রাসবাদ দূর করব। সন্ত্রাসবাদ 260% বেড়েছে। আমি আপনাদের অঙ্কটা বলে গেলাম। 4.5 বছর বিদেশে ঘুরে বেরিয়ে আগের বারে ইলেকশনে বলেছিল হাম তো চায়ওয়ালা হ্যাঁ, চা খেতে নাকি। উনি নাকি চা বিক্রি করতেন, জীবনে করেননি, ড্রামা ছিল। আমরা ভাবলাম প্রধানমন্ত্রী হয়ে হয়তো একটু চেঞ্জ হবে। চেঞ্জ হওয়া তো দূরের কথা, বাপরে দেখলেই মনে হয় রক্ত মাখা চোখ টেনে আসছে। এই গব্বর সিং এসে গেল, এই মেরে দিল, এই মেরে দিল, দেখেই ভয় লাগে, চমকায়। আগে বলতো হাম চায়ওয়ালা, আর এখন বলছে আমি চৌকিদার। এবার বলো চৌকিদার কি? এবার বলো চৌকিদার কি? তখন বলছিলে মা বোনেরা চৌকিদার। আপনারা বলে যান, আমার 1 মিনিট বিশ্রাম। চৌকিদার বলে যান। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন চৌকিদার, 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 চৌকিদার। अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। নোটবচিল থেকে রাফেল, মোদি বাবু ছেড়ে কথা মানুষ বলবে না। আর আমাদের লড়াই জেনে রাখুন, লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, করতে পারলে করো, আর তাহলে মানে মানে সরে পড়ো। সারা ভারতবর্ষে সবাই ভয় পেয়ে বসে আছে না, আমরা ভয় পাই না। somebody is to bell the cat। বেড়ালের গলায় ঘন্টাটা না হয় বাংলায় বাঁধলো। আমরা অন্য কিছু চাই না। আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম, ফ্যাসিস্ট হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও, হিটলার হটাও দেশ বাঁচাও। এবং সেজন্য যত দূর যেতে হয় যাব, যত দূর যেতে হয় যাব। তার জন্য মনে রাখবেন প্রত্যেকটা সিট বাংলার ইজ ইম্পর্টেন্ট। তার কারণ বাংলায় পথ দেখাবে। আমরা সবাইকে নিয়ে চাই 1426 বাংলায় আসন আসুক 42-এ 42। একটা ভোটও কাউকে দেবেন না, ওরা পারবে না। লড়বে বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস দিল্লিতে, বুক চিতিয়ে লড়াই করবে, ভয় পাবে না। আমি ভয় করবো না, ভয় করবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরি খানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করবো না। আর বিজেপি তুমি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে আমায় মারতে পারবে না, তার কারণ অত সস্তা নয়। সারা জীবন অনেক বন্দুকগুলির সাথে লড়াই করে এসছি। আজকে তুমি হনু হয়েছো, ওরকম হনু আমার অনেক দেখা আছে। আমিও গ্রামে গ্রামে ঘুরে বেড়াতাম, আমি এপার ওপার অনেক দেখেছি। আমিও চিড়িয়াখানার সামনে থাকি, আমাকে এসব দেখিয়ে লাভ নেই। আমি পরিষ্কার বলি, जो भी हो होने दो, जो भी होना है होने दो, लेकिन मोदी को जाने दो, पहले मोदी को जाने दो। ওনার ইমিডিয়েট যাওয়া দরকার, তা নাহলে মনে রাখবেন ইতিহাস বদলে দিচ্ছে। অমাত্য সেনের মতো মানুষকে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দিয়েছে। এই অপমান কোথায় রাখবেন? নেতাজি সুভাষচন্দ্র বোসের প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে, গান্ধীজির খুনিকে গলায় মালা পরাচ্ছে। মনে রাখবেন বন্ধু, ওরা কোনো মনীষীকে মানে না। ওরা আম্বেদকর বলুন, গান্ধীজি বলুন, নেতাজি বলুন, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, দেশবন্ধু বলুন, ওরা এসব কিচ্ছু মানে না। আমরা মানি কেন জানেন? বঙ্গভঙ্গ রুখেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দিয়ে বলেছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। আমরা কি করে ভুলে যাই এসব? বিদ্রোহী কবি নজরুল লিখলেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাওয়া যত সব। কি করে ভুলবো? যেদিন স্বাধীন হয়েছিল দেশ, গান্ধীজি কোথায় ছিলেন? বেলেঘাটায়। বেলেঘাটায় বসে অনশন করছিলেন হিন্দু মুসলমানের দাঙ্গা মেটানোর জন্য। সুতরাং বাংলার ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, সভ্যতার ইতিহাস, বিশ্বাত্মবোধের ইতিহাস, বিশ্ব সাথে যোগে যেটাই বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। এই বাংলা মাথা নত করতে জানে না। তাই পরিষ্কার বলি, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির।
মনে রাখবেন, হেতায় আর্য, হেতা অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সব হুন্দল পাঠান মোগল, মোগল এক দিয়ে হলো লীন। আমরা জয় করব সবাইকে নিয়ে, একতা ঐক্যবদ্ধ ভারত চাই, সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমরা ইউনাইটেড ইন্ডিয়া চাই, আমরা চাই আমাদের কনস্টিটিউশন রক্ষা হোক। আর মোদির হাতে দেশ চলে গেছে, দেশ ধ্বংস হয়ে গেছে। পরে যে গভর্নমেন্ট আসবে বুঝতে পারবে ভান্ডারে কিছু নেই, ওপর ওপর চলছে, সবটা ফাঁপা করে দিয়ে বেরিয়ে চলে গেছে। নিজে কিচ্ছু বোঝে না, ঔদ্ধত্যর অহংকার ছাড়া এই ফ্যাসিজম চলতে পারে না। তাই বলবো, আগামী 19শে মে আসছে দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আমার খুব প্রিয় প্রার্থী মিমি আজকে না, আমাদের সাথে অনেকদিন ধরে কাজ করে এবং আমি তো দেখছি আমার থেকে ভালো বক্তৃতাও দেয়, সেই জন্য ওকে আরেকটু বেশি করে ভোট দেওয়া দরকার। এবং ওর চিহ্ন হচ্ছে ইভিএম এর 4 নম্বর, তাই তো মনে থাকবে 4। ওকে ভোট দিয়ে দিন একটা উপহার শুভ নববর্ষে। আর ওকে ভোট দেবেন 19শে মে আসুক দিন, তৃণমূলকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, আর বিজেপিকে ভালো করে বিদায় করে দিন, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে দিন। আগামী 19শে মে আসছে দিন, তৃণমূলকে ভোট দিন, আর বিজেপিকে গণতান্ত্রিকভাবে ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন। এই 12 ভূতের মাঠে, 12 ভূতের মাঠকে সাক্ষী করে ছাড়বেন না এদের। এরা অনেক অন্যায় করেছে, অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, অনেক লোকের চোখের জল আছে। আজকে তাদের আত্মা ঘুরে বেড়াচ্ছে আর বলছে নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। প্রস্তুত হন, তৈরি হন। আমি যাবার আগে একটু সর্বধর্ম সমন্বয় বলে যাব, কারণ আমি রামকৃষ্ণ পরমহংসদেবের দেশের লোক। আমি প্রথমে হিন্দু ধর্মের কথা বলবো। আমরা মাকে পুজো করি দেবী হিসেবে। ঘরে যে মা সেই দেবতা, মা থাকে 365 দিন ঘরে, দেবী আসে কিছু দিনের জন্য, আমরা আপন করে পাই। তাই মাকে বলি, আপনারই আমার ঘরের মা ভাই মা বোনেরা। আমার নিজের মা নেই, কিন্তু আপনারই আমার মা বোন কন্যা যাই বলুন সবই আপনজন। আমি বলি ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে। মাগো, সকলের মঙ্গল কামনা করি। রোজার মাস চলছে, আমি সংখ্যালঘু ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, আপনাদের উপবাস স্বীকার করুক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বড়দিনের খ্রিস্টানদের স্মরণ করে বলবো, গড ইজ গুড, গড ইজ গ্রেট। বুদ্ধ পূর্ণিমা আসছে, আমরা বুদ্ধ জয়ন্তীতেও ছুটি দিই। আমরা বলবো বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আমি আমার হিন্দি ভাষী যারা আছেন, আমি ছট পুজোয় মা গঙ্গার পুজোতে যাই আর সূর্য দেবের পুজো করি, করে বলি ওম নমো জবাকুসুম সংকর্ষং কাষ্টপ্যং মহাদুতিম ধ্যান্তরিং সর্ব পাপ ভারত প্রত হস্মি দিবাকরম। সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন। আমি কিন্তু টালিগঞ্জ যাদবপুর কলোনিগুলোতে জমির নিঃশর্ত দলিল দিয়েছি, যেটুকু বাকি আছে ওটা আগামী দিন করে দেবো। টালিগঞ্জ যাদবপুরে জলের কিছু সমস্যা আছে, ওটা তৈরি হচ্ছে। আগামী 8-10 মাসের মধ্যে এটা হয়ে যাবে, গার্ডেন রিচের মিষ্টি জল পৌঁছে যাবে। কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এবং যদি আপনাদের মনে হয় এই ওয়ার্ড সম্বন্ধে কিছু বলবেন, অরূপ বিশ্বাসকে আমি এন্ট্রাস্ট করে যাচ্ছি, ওর অফিসে আপনাদের কোনো প্রবলেম থাকলে আপনারা সেটা পৌঁছে দেবেন। আমি এটুকু বলে যাবার আগে, আমার মা বোনেরা, যাদবপুরের মা বোনেরা কিন্তু ভীষণ ভালো উলুধ্বনি দেন, ভীষণ ভালো শঙ্করধ্বনি দেন। একটু কাজের অনুপ্রেরণা, একটু উলুধ্বনি মা, একটু শঙ্করধ্বনি। ভাইরা আমার, তালি কোথায় গেল? হাতের তালি। অনেক ধন্যবাদ। মায়েদের বোনেদের উলুধ্বনি, শঙ্করধ্বনি, ভাইদের তালি। আগামী 23শে মে বাক্স খুললেই দেখবেন বিজেপি খালি, বিজেপি খালি, বিজেপি খালি। একটা ভোটও বিজেপিকে দেবেন না। আর আপনার ভোট যাতে নষ্ট না হয়, সিপিএমকেও দেবেন না, দয়া করে অনুরোধ করছি। ওরা পুরো বিজেপির দালালি করছে, ওদের জন্য আরো কষ্ট হয় আমাদের। প্লিজ
দয়া করে আর সিপিএমকে নিয়ে আসবেন না, অনেক করেছে, ওদের লোকরাই গিয়ে বিজেপির হাত শক্তিশালী করছে। ওই অশুভ শক্তিকে আর ঢুকতে দেবেন না, বিনাশ শক্তিকে আর ঢুকতে দেবেন না। আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকলে বাংলা ভালো থাকবে, আর বাংলা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আমি যাবার আগে আবার বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় তৃণমূল, জয় বাংলা, জয় মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো, জাগো মা। মা জাগবে, মা আপনাদের ভালো রাখবে। সবাই ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। মায়েদের আমার অনেক প্রণাম, শ্রদ্ধা, বয়োজ্যেষ্ঠদেরও, ছোটদের, আমার ছোট ছোট ভাই বোনেদের, যারা ভবিষ্যতের দিশারি নতুন প্রজন্ম, আমার অনেক অভিনন্দন। খুব ভালো থাকুন, আবার দেখা হবে। দেখুন বলেছিলাম 6টা 15, জাস্ট রাইট 6টা 15। থ্যাংক ইউ সো মাচ।